বাবা মোহন, আমি আর চলতে পারছি না। আমার পা কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। আমাকে ধর বাবা, আমাকে ধর। হায় রে কেন মাগো অমন করছো, রাস্তার মা যারে। তুমি না থাকিলে মাগো মা বলিব কারে গো, মা বলিব কারে। হায় রে কেন মাগো অমন করছো, রাস্তার মা যারে। মা, মা গো, তোমার কি খারাপ লাগছে মা? হ্যাঁ বাবা। হে প্রভু, তুমি আমাকে দয়া করো প্রভু। তুমি এমন একজন দরদি পাঠাও, আমার মোহনকে যেন তার কাছে গচ্ছিত রেখে যেতে পারে। দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো। হায় রে কে গো তুমি, ডাকলে আজি আকুল হইয়া। কি কারণে ডাকলে মাগো বলো না খুলিয়া গো, বলো না খুলিয়া। হায় রে কি গো তুমি, ডাকলে আজি আকুল হইয়া। কে তুমি দয়াবতী মা? আমার ডাকে সাড়া দিয়েছো। কাছে এসো মা, কাছে এসো। মাগো কাছে এসো মা। বলো মা, আমাকে কেন রেখেছো? আমার এই মোহনকে তুমি দেখবে মা গো, বলো মা। আরে পিতা গেলেন সন্ন্যাসী, মাতা গেল মোরে। আমি একা ঘুরি মাগো দেশ দেশান্তরে রে, দেশ দেশান্তরে। হায় রে মাতা পিতা আদর করে নাম রেখেছেন ছবি। আজি আমার নায়কে ছাড়িয়াছি সবই গো, হারায়াছি সবই। আরে পিতা গেলেন সন্ন্যাসী, মাতা গেলেন মোরে। মা ছবি, বলো মা। তুমি আমাকে কথা দাও,
আমার এই বংশের একমাত্র সন্তানকে তুমি দেখে রাখবে। আমি কথা দিলাম মা, আমি যতদিন বেঁচে থাকবো মোহনের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি আমার একটা অনুরোধ রাখবে মা। বলো মা। বলো মা। আমার এই নয়নের মণি বুকের ধনকে তোমার কাছে আমি রেখে যেতে চাই মা। ঠিক আছে মা। তোমার দুঃখে সুখে তুমি ওকে দেখে রাখবে মা। ঠিক আছে কথা দাও মা, কথা দাও। আমি তো বললাম আমি যতদিন বেঁচে থাকবো আমার এই ছোট ভাইটিকে আমার এই বুকে আগলে রাখবো। মা, 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 আমাকে একটু জল দিতে পারবে বাবা? আচ্ছা দেখি কোথাও একটু জল পাওয়া যায় না ভাই, তুমি মায়ের কাছে বসো, আমি জল দিয়ে আসছি। আয় বাবা, আমার কাছে আয় বাবা। এ কি কাঁদছিস বাবা? কাঁদছিলি বাবা? জন্মের পরে এই পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হয়। আমিও চলে যাব বাবা। কাঁদিস নে বাবা, কাঁদলে কোনো ফল হবে না বাবা, কোনো ফল হবে না বাবা। হে নারায়ণ, তুমি মোহনের সঙ্গে দেখো নারায়ণ। মা, মা, এই নাও জল। মা, মা গো, মা, মা, কথা বলো। সত্যি সত্যি তুমি চলে গেলে মা। হরে কি সর্বনাশ হলো আমার, মাতা গেল মুড়ে। কি আমাকে ডাকতে মাগো, মোহন নামটি ধরে গো, মোহন নামটি ধরে। হরে কেঁদো নাকি গোনা মোহন, মায়ের লাগিয়া। মা তো কারো থাকে না গো, জন্মের লাগিয়া গো, জন্মের লাগিয়া। কাঁদিস রে ভাই, আমি তো আছি, তুই আমার বুকে থাকবি সারাটা জীবন। চল ভাই, মায়ের সৎকারের ব্যবস্থা করে গিয়ে তাই চলো দিদি। মোহন, মোহন রে, আয় ভাই। কি করব ভাই, সারাদিনের মধ্যে যে তোর মুখে আমি কিছুই তুলে দিতে পারিনি। মাকে আমি কথা দিয়েছি আমি বেঁচে থাকতে তোর কোনো কষ্টই আমি হতে দেব না। একটি কাজ করি, ওই যে একটি রাজবাড়ি দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে দেখি আমরা কিছু ভিক্ষে পাই কিনা। হ্যাঁ দিদি চলো, ভিক্ষাই যখন আমাদের পেশা। কি আপনি? আহা মরি মরি, কি অপরূপ ভেরি, যেন এই সুন্দরী এসেছে। আগে তার পরিচয় জানতে হবে, কে এই নারী, কে তোমরা? আমরা ভিখারি। ভিখারি? তোমরা ভিক্ষে করো? হ্যাঁ। কেন ভিক্ষে করবে? না 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 না, তোমাদেরকে
এই রাজ্যে ভিক্ষে করে নিজেদের পেট চালানো শোভা পায় না। তাই বলছিলাম তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যেতে পারি। না, আপনার প্রাসাদে আমরা যাব না। আমরা ভিক্ষে করে খাবো। আচ্ছা, একটা কথা বলবো, আমি যদি তোমাকে আশ্রয় দিই তাহলে তুমি আশ্রয় নেবে? না, আপনার আশ্রয় আমরা যাব না। কি তুমি জানো আমি কে? পরিচয় না দিলে জানবো কি করে? তাহলে শোনো, আমি হচ্ছি এই রাজা, এই রাজ্যের প্রধান সেনাপতি অজয় সিংহ। তাই নাকি? হ্যাঁ। নমস্কার। নমস্কার। এবার আমার সঙ্গে চলো। বললাম তো যাব না। আমি তোমাকে রানী বানাবো। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আর যদি না যায়, বুঝেছি, সোজা আঙ্গুলে কখনো ঘি উঠবে না। রামচরণ, হুজুর, এ যখন সোজা কথা যাচ্ছে না তখন আঙ্গুল একটু বেঁকিয়ে নিতে হবে, তাই না? জি। এসো সুন্দরী। না, যাব না। এসো সুন্দরী। বললাম তো যাব না। যাবে না? ছেড়ে দেবো, ছেড়ে দেবো। জোরে যাবে। হায় রে কেমন তুমি সেনাপতি, দয়া মায়া নাই। হায় রে কেমন তুমি সেনাপতি, দয়া মায়া নাই। রামচরণ, আমাকে ছেড়ে দাও গো, ধরি তোমার পায়ে গো, ধরি তোমার পায়ে। ছেড়ে দেবো আমি? না, না সুন্দরী, তোমাকে ছাড়তে পারি না। সরে যা এখান থেকে। হায়রে পিতা মইল শিশুকালে, মাউজি মোর নাই। চলে এসো, চলে এসো, সরে যা এখান থেকে। দিদিকে মোর ছেড়ে দাও গো, ধরে তোমার পায়ে গো, ধরি তোমার পায়ে। সরে যা। সেনাপতি, দয়া নাই। দয়া মায়া? আমার কাছে কোনো দয়া মায়া নেই। তাহলে তুই এখান থেকে সরে যাবি না? তাহলে পথ আগাতে আমি তোকে পথে ভালি দিয়ে তারপর তোর ভগ্নিকে আমি নিয়ে নেবো। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ওই ছেড়া, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা ছেড়া। ওই ভিখারি মেয়ের এত বড় সাহস যে সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে। না, ওই সুন্দরীকে কিছুতে আমার হাত ছাড়া করবো না। তাকে যখন আমার মহলে নিয়ে এসেছি, আমি তাকে আমার রানী বানাবই। রামচরণ, রামচরণ, আগে আদেশ করুন হুজুর। আজ আমার মনটি বিশেষ ভালো লাগছে না, তাই আমার জন্য তুই এই মুহূর্তে সুরা আর বাইরে নিয়ে আয়। এই যাবো, আটপট করে চলে। হ্যাঁ, তারপর আমি দেখবো সেই ভিখারির মেয়ে ছবি কি করে আমার এই গলায় বরমাল্য না পড়ায়। আমিও দেখে নেব তাকে। এই যে হুজুর, একবারে 7টা জিনিস এনেছি। এনেছো? হ্যাঁ। বেশ করেছো। সুন্দরী, নাচো, গাও। একই দাঁড়িয়ে রইলে কেন? নাচো। হায়রে লাল গোলাপি অঙ্গ আমার, গোরা গোরা গাল,
কেউ আজ যদি না দেয় রে মন দিতে হবে কাল, কেউ আজ যদি না দেয় রে মন দিতে হবে কাল। লাল গোলাপি অঙ্গ আমার গোরা গোরা গাল, কেউ আজ যদি না দেয় রে মন দিতে হবে কাল। অল্প স্বল্প বয়স আমার কুমারী মন, সত্যি রামিনী কুজুরি রূপ আমারে মন। অল্প স্বল্প বয়স আমার কুমারী মন, সত্যি রামিনী কুজুরি রূপ আমারে মন। সবে কি যাবে বিকাল পাবো কি মনোমিতা, সবে কি যাবে বিকাল পাবো কি মনোমিতা। পড়েছি জ্বালায় আমার করি কি লাল গোলাপি অঙ্গ আমার গোরা গোরা গাল, কেউ আজ যদি না দেয় রে মন দিতে হবে কাল। মনের আগুন চোখে কবু দেখা যায় না, মনের কাছে নিয়ে আমায় ভালোবাসো না। মনের আগুন চোখে কবু দেখা যায় না, তোমার কাছে নিয়ে আমায় ভালোবাসো না। স্বপ্নে দেখি যারে পাবো কি খুঁজে পারে, স্বপ্নে দেখি যারে পাবো কি খুঁজে পারে। পড়েছি জ্বালায় আমার জীবে করি কি এখন, লাল গোলাপি অঙ্গ আমার গোরা গোরা গাল, তো আজ যদি না দেয় রে মন দিতে হবে কাল। লাল গোলাপি অঙ্গ আমার গোরা গোরা গাল, তো আজ যদি না দেয় রে মন দিতে হবে কাল। হুজুর, যাও হুজুর একে 500 টাকা পুরস্কার দিয়ে দাও, 500 টাকা দেবো। আর তার সাথে সাথে হ্যাঁ। ওই সুন্দরী ছবিকে নিয়ে আসবে ঠিক আছে। আমার প্রমোদ কক্ষে। ঠিক আছে, যাও। এসো। যাও। ওই ছবি আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছে, ওর জন্য আমার বুকের মাঝে দাও দাও করে আগুন জ্বলছে। আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও। যাবে রামচরণ, হুজুর ওর ভাইয়ের কাছে যাবে তাই না? জি যেতে পারবে, দিতে পারবো। শুধু একটি শর্ত। কিসের শর্ত? সেই শর্ত হলো তুমি যদি আমার গলায় বরমাল্য পরিয়ে দাও তাহলে। এ কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? আমি যদি আপনার ছোট বোন হতাম তাহলে কি পারতেন আপনি বোনের প্রতি এইভাবে লোলক দৃষ্টি দিয়ে তাকাতে? সাধারণ ভিখারি মেয়ে, আমার বোন কখনো ভিখারি হতে পারে না। আমি যখন সেনাপতি, সে আমার ছোট্ট বোন যদি হয় সে হবে হয়তো কোনো রাজনন্দিনী, কিন্তু তোমার মতো ভিখারি হবে না। এখনো আমার বলছি- মতো ভিখিরি যখন আপনার বোন হবে না, তাহলে ভিখিরির দিকে আপনি কেন এইভাবে আপনার ওই লোলক দৃষ্টির দুটো এই ভিখিরির মেয়ের দিকে তাকিয়েছেন? কেন তাকিয়েছি? আমি তোমার রূপ দেখে পাগল হয়েছি, তাই তো তোমাকে আমি শাদি করতে চাই। বলো তুমি আমার গলায় বরমাল্য পরিয়ে দিবে কি না? আমি তো একবারই বললাম না। না? কি করে হাঁ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই সুন্দরী, এবার কোথায় আছে? আমাকে বাঁচাও! কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একই
তুমি কোন অধিকারে আমার এই প্রমোদ কক্ষে প্রবেশ করেছ? অধিকার নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছি। এখনো সময় আছে, তুমি স্থান ত্যাগ করো, নইলে তোমার মাথাটা উড়িয়ে দেবো আমি। তার পূর্বে আমি জানতে চাই তুমি কোন অধিকারে এই মহিলার গায়ে হাত তুলেছ? এই সুন্দরীকে আমি বিয়ে করতে চাই। আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি এত বড় বড় কথা বলছো? তুমি একটা শয়তান। তোমার নাম শুনলে এই রাজ্যের প্রজারা ভয়ে থর থর করে কেঁপে উঠছে। কি এত বড় কথা? তুমি এই মুহূর্তে আমার এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। আমি যাব, আমার বোনকে নিয়ে আমি যাব। জানাও কোথায় যাবে তুমি? আমার হাতের শিকারি তুমি নিয়ে যাবে? তা কোনোদিন হতে পারে না। তাহলে এবার আমি তোমাকে দুনিয়ার মুখ থেকে হুঁশিয়ার! পথ ছেড়ে দে শয়তান। আপনি আসুন আমার সঙ্গে। রামচরণ, রামচরণ, রামচরণ! আমার হাতের শিকার নিয়ে গেল। না না, তা কোনোদিন হতে পারে না। যেভাবে হোক না কেন সেই সুন্দরী ছবিটা আমার চাই 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 আমার। মহারাজ বলুন, আমার এই ধর্মরাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তি দিনাতিপাত করছে তো? হ্যাঁ মহারাজ, আমি রাজ্যের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে দেখে এসেছি। এই ধর্মপুরের প্রজা সাধারণ সুখে শান্তিতে তারা দিন যাপন করছে, আর শুধু আপনার প্রশংসা করছে। আমি তো এই কোথায় আমাদের মহারাজ, কোথায়? কি চাই? আমি আপনার দরবারে বিচার প্রার্থী হয়ে এসেছি মহারাজ। কিসের বিচার? কার বিরুদ্ধে অভিযোগ তোমার বলো? মহারাজ, আপনি আপনার সাপ দিকে পাঠিয়েছেন রাজ করার জন্য। তারপর আমরা ঘুরে বলে রাজ ঘর দিতে পারেনি বলে আমার একমাত্র স্ত্রী আর আমার সন্তানকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছে মহারাজ। কি বলছো তুমি? আমি আপনার কাছে বিচার চাই। মন্ত্রী মহাশয়, মহারাজ, আপনি কি বলছেন? আমার রাজ্যে প্রজা সাধারণ সবাই সুখে শান্তিতে থেকেছে, আর প্রজারা এসছে আমার কাছে অভিযোগ নিয়ে। হ্যাঁ মহারাজ, এই প্রজা কি বলছে সেটা আমি কিছুই ভেবে স্থির করতে পারছি না মহারাজ। মহারাজ, কে তুমি বালক? আমি একজন ভিখারির ছেলে, আপনার দরবারে বিচার চাই। এসো, কাছে এসো। বিচার কার বিরুদ্ধে তোমার অভিযোগ বলো? মহারাজ, আপনার সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে। মন্ত্রী মহারাজ, মহারাজ কার বিচার করবেন? এই ছেলে এর যখন কোনো প্রমাণ নেই, তাহলে আপনি কার বিচার করবেন মহারাজ? বলুন আপনি কার বিচার? হ্যাঁ মহারাজ, প্রমাণ আছে মহারাজ। আমি ওই বালকের বোনকে শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে নিয়ে এসেছি। কে আছিস? সেনাপতি অজয় সিংহকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজকে আমায় স্মরণ করেছেন। অজয় সিংহ, দেখো তো একে চিনতে পারো কিনা? এই গরিব প্রজা যোগেনকে নাকি তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে তার স্ত্রী পুত্রকে তুমি হত্যা করেছো। মহারাজ, এই যোগেনকে তো আমি কখনো দেখিনি, আজ আমি তাকে প্রথম দেখেছি। আচ্ছা, এই বালকের বোনকে নাকি তুমি জোর করে ছিনিয়ে এনেছো। চুপ করে আছো কেন? উত্তর দাও। মহারাজ, একটি ভিখারিকে কি আমি কখনো জোর করে তুলে আনতে পারি? এর চেয়ে সুন্দরী নারী তো এর আগে অনেক তাহলে রয়েছে। তোমার ভগবান কক্ষ থেকে শৈলেন কি করে তার দিদিকে উদ্ধার করেছে? বলো বলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মহারাজ, বলছিলাম কি এই প্রথমবারের মতন আমাকে ক্ষমা করে দিন। ধর্মরাজ্যে কোনো অপরাধী করে ক্ষমা পাবে না।
আজ তোমাকে আমি ক্ষমা করলে কাল অপরাধ করবে মন্ত্রী, কোনো ক্ষমা নেই। তোমার এই অপরাধের জন্য একমাত্র শাস্তি তোমার মৃত্যুদণ্ড। মহারাজ, হ্যাঁ, এই কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। কেন ডেকেছেন মহারাজ আমাকে? যাও জল্লাদ, সেনাপতি অজয় সিংহকে দক্ষিণ মহাশানে নিয়ে তাকে হত্যা করবে। যাও, নিয়ে যাও। মহারাজ, আপনি কার হত্যার আদেশ দিয়েছেন? সেনাপতি অজয় সিংহের। সে যে আপনার বংশধর। হোক আমার বংশধর, আর আমার ছেলেও যদি অপরাধ করতো তারই শাস্তি দিতাম। কারণ আজ সেনাপতি অপরাধ করেছে, কাল করবে মন্ত্রী। আমার কাছে অপরাধীর কোনো ঠাঁই নেই আর ক্ষমা নেই। বলছিলেন যে মহারাজ এবারের মতো ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নেই। না রানীমা, ক্ষমার উপযুক্ত লোক আমি নই। কারণ যে অন্যায়, যে অপরাধ আমি করেছি তার সাজা আজ আমি পেয়েছি। তাই আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করছি, ওগো ভগবান, এই ধর্মপুরের রাজা যেন ন্যায় বিচার করে যেতে পারে। আমার মতন পাপী যেন এই ধর্মপুরে আর একজনও যেন জন্মগ্রহণ না করে, আর একজনও যেন জন্মগ্রহণ না করে। চলো নাটক নিয়ে চলো। যোগেন, মহারাজ। পেয়েছো তোমার পুত্র হত্যার বিচার? হ্যাঁ মহারাজ, আমি পেয়েছি। তো আজ আমি ওই ভগবানের কাছে আপনার জন্য আমি প্রার্থনা করে যাচ্ছি। ওই ভগবান যে আপনাকে যেন সুখে রাখে, মন্ত্রী সুখে রাখে। মহাশয়, মহারাজ, যোগেন আমার দরিদ্র প্রজা, ওর বাড়িঘর যখন জ্বালিয়ে দিয়েছে, পুনরায় যখন সে বাড়িঘর তৈরি করতে পারে, রাজকোষ থেকে তাকে প্রচুর অর্থ দেওয়া হোক। বেশ, আমি তাই করছি মহারাজ। এসো আমার সঙ্গে তুমি। শৈলেন, মহারাজ, আজ থেকে তুমি এই ধর্মপুরের প্রধান সেনাপতি। একই বলছেন মহারাজ? হ্যাঁ। আমি কি পারবো এই মহান গুরুদায়িত্ব পালন করতে মহারাজ? তুমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই নারীকে উদ্ধার করে নিয়েছো, তোমার মতোই দরকার আমার রাজ্যে সিপাহশালা। যাও, তুমি বিশ্রাম করো গিয়ে। আমি তাই যাচ্ছি মহারাজ। তোমার কি নাম? মোহন। এ কি তোমার আপন বোন? না, ওকে আমি পথ থেকে কুড়িয়ে পেয়েছি। চল মোহন, আমরা এখান থেকে চলি। কোথায় যাবে? তা তো বলতে পারবো না। তোমাদের যখন কোথাও থাকার স্থান নেই, আজ থেকে তোমরা এই রাজপ্রাসাদে থাকবে। তুমি হবে আমার কন্যা, আর মোহন হবে আমার সন্তান। এসো মা ছবি, এসো বাবা মোহন। তোমার মায়ের সাথে অন্তপুরে যাও। চলো। এসো রানী। চলো। মনে বড় আশা, আমি এই রাজ্যের রাজা হই, কিন্তু কি করে হব? আমি মহারাজের পোষ্যপুত্র, তা যে কোনোদিন সম্ভব নয়। তবুও তো বারবার আমার মনে চাকি আমি রাজা হই। যাক, নতুন সেনাপতিকে দেখি কোন প্রকারে বাধ্য করতে পারে কি না। একা একা এই নির্জনে দাঁড়িয়ে কি বাচ্চ মোহন? আপনার কি শেষ আছে দাদা? মহারাজ চন্দ্রশেখরের আমি হলাম পোষ্যপুত্র, আর উত্তম কুমার হলো তার আপন সন্তান। আইনত এ রাজ্যের মালিক সে, কিন্তু আমি চাই দাদা এই রাজ্যটাকে করায়ত্ত করতে। তুমি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারো দাদা? কি বললে মোহন? যে মহারাজ তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আজ রাজকুমার করেছে, এখন তুমি কিনা চাও সেই মহারাজের বুকে চবল মারতে? দাদা,
আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি, আমি চেয়েছি সাহায্য। বলো দাদা, তুমি আমাকে সাহায্য করবে কিনা? না মোহন, এই অন্যায় কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি না মোহন। সাহায্য করতে পারো না? না। তাহলে তুমি শুনে রাখো, মোহনের কখনো তার এই কাজ থেকে পিছপা হবে না। আর তুমিও শুনে রাখো মোহন, শৈলেন বেঁচে থাকতে কোনোদিন তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। চেয়েছিলাম সাহায্য, তাও দেবে না। আমার বলছো তুমি বেঁচে থাকতে আমি কোনোদিন সেই সুযোগ পাবো না। তবে তুমি একটি কথা শুনে যাও, এই মোহনের কাছে যদি তুমি কোন রকমের বাধা সৃষ্টি করো, তাহলে তোমাকে তার ফল ভোগ করতে হবে। আর তুমিও একটা কথা মনে রেখো মোহন, যে আগুনে তুমি পা বাড়িয়েছ, সেই আগুনে তুমি একদিন পুড়ে মরবে মোহন। তুমি একদিন যাও, আমার কাজ আমি নিজেই করে নেব, নয়তো সিংহাসন কোনদিন আমি পাবো না। হ্যাঁ, আমাকে করতে হবে, আমার কাজ আমি নিজেই করে নেব। মন্ত্রী মহাশয়। বলেন মহারাজ। আমার বয়স হয়েছে। হ্যাঁ মহারাজ। তাই আমি মনস্থির করেছি, হ্যাঁ মহারাজ বলুন। আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে আমার এই ধর্মপুরী সিংহাসনে বসিয়ে আমি অবসর নিতে চাই। কি বলছেন মহারাজ? রাজকার্য পরিচালনা করতে গেলে অনেক কিছু শিকার আছে, তাই বলে কি আপনি অতি শীঘ্রই কি মোহনকে সিংহাসনে বসাবে? আপনি যখন বিচক্ষণ মন্ত্রী আছেন, তার জন্য আমি কোনো চিন্তা করি না। আপনি আমার পাশে থেকে যেমন পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করেছেন, তদ্রূপ আপনি মোহনও সাহায্য করবেন। কি বলছেন মহারাজ? আপনার যখন মত, তাহলে আমার অমতের কোনো কারণ নেই মহারাজ। তার পূর্বে আমার একটি কথা আছে মহারাজ। কি কথা বলো শৈলেন? এত তাড়াতাড়ি মোহনকে সিংহাসনে বসানো উচিত হবে না মহারাজ। কেন? আমি বলছিলাম কি মহারাজ, রাজকার্য পরিচালনা করতে হলে মোহনের এখনো অনেক কিছু শিকার আছে মহারাজ। আমি অবশ্যই স্বীকার করি তার অনেক কিছু শিখবার বাকি আছে, কিন্তু তুমি আছো বিচক্ষণ সিপাহসালার, আর সাথে আছে আমাদের মহামান্য মন্ত্রী। তোমরা দুজনে যদি তাকে সাহায্য করো, অবশ্যই মোহন রাজকার্য পরিচালনা করতে পারদর্শী হয়ে উঠবে। আরো কিছুদিন ভেবে দেখলে ভালো হতো না মহারাজ? না, আমি ভেবে নয়, আমার বয়স হয়ে গেছে, তাই মোহনকে আমি সিংহাসনে বসিয়ে যেতে চাই। আপনি যেখানে মত দিয়েছেন সেখানে আমি আর কি বলবো মহারাজ। বেশ, তাহলে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হলো। হ্যাঁ। আমি শুভক্ষণ দেখে মোহনকে আমি সিংহাসনে বসাবো। না মহারাজ, উত্তম সিংহাসন চায় না, জ্যেষ্ঠ বসো পুত্র বাবা। মোহনকে সিংহাসন দিন। দেখেছ শৈলেন, দেখেছেন মন্ত্রী মহাশয় আমার উত্তম কেমন বুদ্ধিমান। সে তার দাদাকেই সিংহাসনে বসাতে চায়, সে নিজে চায় না। কি বলছেন মহারাজ আপনি? আপনার কথা যে আমি কিছুই ভেবে স্থির করতে পারছি না মহারাজ। হ্যাঁ, মোহন আমার জ্যেষ্ঠ পুত্র হলেও সে পালিত পুত্র। এই তো। না পিতা, না, আপনি সিংহাসনটা উত্তম কি দিন, মোহন, কেননা আমি যে আপনার পোষ্য পুত্র। হলেও তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, আর তোমাকে আমি পুত্র বলে স্বীকার করে নিয়েছি। উত্তম ভাই আমার, কিছু বল দাদা, বল। দাদা, আমি এই সিংহাসন চাই না, আমি চাই তুমি এই সিংহাসনে বসো। উত্তম, দেখেছো মোহন? উত্তম, বেশ, তাহলে আর শুভ কার্যে বিলম্ব না করে আজই তুমি সিংহাসনে বসো। তাই বলি এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি, শুভ কার্যে বিলম্ব করতে নেই, বসো। মা, মোহন বসো বাবা, সিংহাসনে বসো। বসেন দাদা।
আমরা এখন অন্তপুরে যাই। তাই চলুন। মোহন, পিতা, যাওয়ার বেলায় তোমাকে আমি কয়েকটা উপদেশ দিয়ে যাচ্ছি। বলুন পিতা। আমার এই ধর্মপুর রাজ্যে প্রজা সাধারণ যেন সুখে শান্তিতে দিনানিপাত করতে পারে, আর অন্যায় অত্যাচার যেখানে হবে তার কঠোরভাবে তুমি দমন করবে। ঠিক আছে পিতা, আমিও আপনাকে কথা দিচ্ছি, যেমন করে হোক আপনার প্রজা সাধারণকে আমি সুখে শান্তিতে রাখবো। যেখানে অন্যায় দেখবো সেখানে আমি ছুটে যাব, যেখানে অত্যাচার দেখবো সেখানে আমি ছুটে যাব, যেন আপনার প্রজা সাধারণ কোনোদিনই কোনো কষ্টের মুখে না পড়ে। আমি এই চাই, আশীর্বাদ করি তুমি যেন সুখী হও। এসো উত্তর। এখনো তো আমার খুশির সময় না, এখনো যে আমার পথের কাটা রয়ে গেছে, আর সে কাটা হচ্ছে এই উত্তম। ওই কাঠাকে যদি সরিয়ে দিতে না পারি তাহলে এই সিংহাসনের আশা আমাকে একদিন না একদিন ত্যাগ করতে হবে। তাই আমি চাই আমার পথের কাটাকে আমি চিরদিনের মতো মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিই। কি আবার কেন আমাকে স্মরণ করছো? মন্ত্রী মশাই, বলো কি বলতে চাও তুমি? আমি ভেবে দেখলাম উত্তম কুমার সাবালক থেকে যখন সাবালক হবে, সাবালক হয়ে যদি আমার কাছে সিংহাসন চায় তাহলে তো আমি তাকে সিংহাসন ফিরিয়ে দিতে হবে। তাই আমি মনস্থির করেছি। কি করেছো? উত্তম কুমারকে দেব বলে, আর ওই মৃত্যু রাজাকে দেব কারাদণ্ড। কি বলছো তুমি? এ ব্যাপারে আপনি আমাকে কোন প্রকার সাহায্য করতে পারেন? না, এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি না, কারণ আমি ওই মোহন রাজার এত বড় সর্বনাশ আমি কোনোদিন করতে পারবো না, বুঝলে? মন্ত্রী মশাই, বলো। আপনি যদি আমাকে এ ব্যাপারে সাহায্য করেন তাহলে কি আপনাকে দেবতা আপনার জানা আছে? কি কি দেবে আমাকে? বলো। এই ধর্মরাজ্যের হ্যাঁ, অর্ধেকটা আমি আপনাকে ভাগ করে দেব। আমি এই ব্যাপারে যদি সাহায্য করতে পারি তাহলে আমি পাবো। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে চাই শুধু অর্থ। কি ভাবছেন মন্ত্রী মশাই? তুমি এই কথা কি তুমি সত্যি বলেছ? হ্যাঁ মন্ত্রী মশাই, তাহলে আমি এই আপনার গা স্পর্শ করে শপথ করে বলছি, হ্যাঁ, আমি আপনাকে অর্ধেক রাজ্য ভাগ করে দিয়ে দেব। হ্যাঁ, আমার সঙ্গে তুমি বেইমানি না করবে না 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 না, যদিও আমি এই উত্তমকে পৃথিবী থেকে বিদায় করে দেব, হ্যাঁ, মহারাজ চন্দ্রশেখরকে কারাবন্দী করে রাখবো, তবুও আমি কখনো এই ধরনের বেইমানি আপনার সাথে করবো না। করবে না? না না। তাহলে আমিও তোমার এই দেহ স্পর্শ করছি বলছি, তুমি যখন যেই বিপদে পড়বে সেই বিপদ থেকে তোমাকে আমি উদ্ধার করব। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে হাত মিলাও। তাহলে এখন আমি আসতে পারি? আসুন। কখন তোমার সঙ্গে আমি দেখা করব?
আমার সাথে। ঠিক আছে, আমার প্রয়োজন হলে আমি আপনাকে ডাকবো। তাহলে ওই মন্ত্রী বেটো প্রলোভনের আগুনের ছাদ দিয়েছে। আর এই সিংহাসন আমার হাত থেকে কে নে? কে কে নে? কে 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 সুন্দরী রূপের মোহ ছড়িয়ে এদিকে আসছে? বাহ, কি সুন্দর! বাহ, ছবি না? বাহ, কি সুন্দর রূপ! রূপের আগুন যেন ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। তার রূপ দেখে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছবি তো না, যেমন করে হোক ওই ছবিকে আমার চাই। হ্যাঁ, ছবিকে আমার চাই, আমার চাই। শৈলেন, কত সুন্দর নাম, কি সুন্দর পুরুষ! আমি এই জীবনে প্রথম দেখলাম। কিন্তু তোমাকে আমার যে মনের কথা বলতে হবে, কেমন করে বলবো? আমার কি বলাটা ঠিক হবে? নাজি চাই জানে সেই কেন আসে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। নাজি চাই জানে সেই কেন আসে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। বসে আছি কত যদি আসে লগন, বসে আছি কত যদি আসে লগন, তেমনি বলিব তাকে তাই শুরু ভাবে মন, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। গাথি মালা বন্ধুর লাগি পড়াবো বন্ধুর গালি, গাথি মালা বন্ধুর লাগি যদি বন্ধু না আসে, এই মালা পড়াবো কালি যাবে সবে যে করে, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মোনাজি চাই জানে সে কেন আসে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। একা একা এই নির্জনে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন? না মানে আমি ভাবছি অনেক কথা। কি কথা? আচ্ছা, আপনি আমার বয়সে তো অনেক বড় হবেন, তাই না? তা তো অবশ্যই। তাহলে আপনি আমাকে আপনি বলছেন, আমি আপনাকে আপনি বলছি,
যেহেতু আপনি মহারাজের বোন। তাতে কি হয়েছে? মহারাজের বোন বলে আমি তো আপনাদের কাছে এমন কিছু হয়ে যায়নি যে আমাকে আপনি বলে সম্বোধন করতে হবে। তবে আমার নাম ধরে ডাকবেন, তাহলে আমি খুশি হব। ঠিক আছে, না হয় এখন থেকে আমি তোমার নাম ধরে ডাকবো। শোনে, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তুমি কি বলতে চাও? মানে আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। বলো, তোমার পদসেবিকা দাসী রূপে আমাকে তুমি নেবে? কি বললি? না না না, তা কোনোদিন সম্ভব হয় না, তা কোনোদিন সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? তোমার ভাই মোহন কি তা মেনে নেবে? মোহনকে আমি বুঝিয়ে বলবো, আমি বুঝিয়ে বলে মোহন নিশ্চয় মেনে নেবে, কিন্তু তার আগে তুমি মেনে নেবে কিনা তাই বলো। শৈলে, ছবি শৈলে, ছবি কি হলো? কি ভাবছো? ভাবছি অনেক কথা। কি কথা? তোমার আমার ভালোবাসা সারা জীবন থাকবে কিনা। কেন থাকবে না? জানি না, আমাদের ভালোবাসার মাঝখানে বেড়া জাল হয়ে আটকে আছি বুঝা। ওটা তোমার ভুল ধারণা। আমি যখন তোমাকে চেয়েছি তোমাকে পাবো, যত ঝড়ই আসুক না কেন তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর আমিও তোমাকে কথা দিচ্ছি ছবি, যত জ্বর আসুক না কেন আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না। শৈলে, ছবি শৈলে, ছবি ছবি বলো। তাহলে এখন আসি। মনে হচ্ছে তোমার ভাই মোহন এদিকে আসছে। না, আমি আসি ছবি। এসো। মোহন, একা একা দাঁড়িয়ে এখানে কি ভাবছো ছবি? মোহন, এতদিন তো আমাকে দিদি বলেই ডাকতে, হঠাৎ আমার নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে? সেই জ্ঞান তো আমি মোটেই হারাইনি ছবি। মোহন, কি ব্যাপার? তুমি কি রাজা হয়ে হিতেই জ্ঞানটা পর্যন্ত হারিয়ে ফেলেছো? হ্যাঁ, জ্ঞান হারাবার কথাই তো, কারণ তোমার রূপের আগুনে যে আমি পুড়িয়ে একেবারে ছাই হয়ে গেছি। মোহন! হ্যাঁ, ছি ছি মোহন, ছি। তোমাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি। ভাই? কিসের ভাই? কার ভাই? কে ভাই? মোহন! আরে পথে কুড়িয়ে পাওয়া সে কি আবার ভাই হতে পারে নাকি? মোহন, ছি 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 ছি, আমি তোমার দিদি। দিদি? শুনো ছবি, আমি চাই তোমাকে আমার হৃদয় রানী করে রাখতে। মোহন, এর জন্যই বলে বাদর কখনো মাথায় উঠাতে নেই, সুযোগ পেলে তাদের মাথায় কামড় মারে। ছবি! হ্যাঁ, তুমি পথের ছেলে, তোমাকে মহারাজ দয়া করে রাজ সিংহাসন দিয়েছে, আজ তুমি তার মাথার মধ্যে ছোবল মারতে চাইছো। ছি মোহন, ছি। তোমার এই কদর্য ব্যবহারে আমার যে মরে যেতে ইচ্ছে করছে। মরে যাবে? সরে যা আমার সম্মুখ থেকে। সরে যাবো? হ্যাঁ, তোমার মতো লম্পটের মুখ আমি দেখতে চাই না। বেশ, আমার মতো লম্পটের মুখে যখন দেখতে চাও না তখন আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি। তবে যাবার সময় একটি কথা বলে যায়, আমার এই দু চোখের সামনে যে ফুলটি ফুটে উঠেছে, আমি চাই না অন্য কোন ভ্রমণ এসে তার মধু পান করুক। ভগবান, এ কি হলো ভগবান?
বাবা কেন রাজ্যটা ওর হাতে তুলে দিল? এখন আমি কি করব? বাবা, বাবা, কি হয়েছে মা? বাবা, তোর মুখখানা তো। বাবা, মোহন, বাবা, কি হয়েছে মোহন? মোহন আমাকে বিয়ে করতে চায় বাবা। ছি 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 ছি, ছোটবেলা মোহনকে আর তোকে আমি বুকে তুলে নিয়েছি নিজের সন্তানের মতো, তাকে বাবা, আমি তো ভাবতে পারছি না যে মোহন তোকে দিদি বলে ডাকতো আজ তোকে বিয়ে করতে চায়। তুমি যে কি ভুল করেছো বাবা, কেন তুমি তাকে রাজ সিংহাসনে বসাতে গেলে? প্রয়োজন হলে তার মাথা থেকে রাজবুকুটা আবার নিয়ে নেব, কিছু ভাবিস নে। আমি আচ্ছা করে মোহনের সাথে দেখা হলে আমি শাসিয়ে দেবো। ঠিক আছে, চল মা। আমার মনে হচ্ছে ওই ছবিকে আমি কোনোদিন বসে আনতে পারবো না। কেন? আমি তো রাজা। হ্যাঁ, আমি তাকে জোর করে আমার এই বাম পাশে বসাবো। হ্যাঁ হ্যাঁ, আমার না থাক, আগে আমি একটু আনন্দ ফুর্তি করে নিই। কে আছিস? রাজ, নর্তকীকে পাঠিয়ে দিই। নাচো, গাও, নাচো। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায়রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায়রে আমার দিওয়ানা। চঞ্চল আমি মায়াবিনী, কামনায় যে ভুলেছি, মায়ার জালে পড়েছি। চঞ্চল আমি মায়াবিনী, কামনায় যে ভুলেছি, মায়ার জালে পড়েছি। ও আমার দিওয়ানা, ও আমার মাস্তানা, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায়রে আমার দিওয়ানা। চঞ্চল আমি মায়াবিনী, কামনায় যে ভুলেছি, মায়ার জালে পড়েছি। চঞ্চল আমি মায়াবিনী, কামনায় যে ভুলেছি, মায়ার জালে পড়েছি। ও আমার দিওয়ানা, ও আমার মাস্তানা, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায়রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায়রে আমার দিওয়ানা। এই শোনো, তুমি যাও, 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 চলে যাও। কিচ্ছু ভালো লাগছে না। ওই ছবির রূপটা শুধু আমার আমার চোখের উপর ভেসে উঠছে। কি করি, কেমন করে আমি ছবিকে পাবো? আমি যে কিছুই ভেবে উঠতে পারছি না। না, তাকে পেতে হবে, তাকে আমার পেতে হবে।
ছবিকে তুমি কি বলেছো? এটা ছবিকে কি বলেছো তুমি? এটা আমি ছবিকে বিয়ে করতে ছি 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 ছি, তুমি এত নিচ, এত ছোট হয়ে গেছো। তুমি আমার সন্তান, তোমাকে আমি সন্তান বলে গ্রহণ করেছি, আমার এই সিংহাসনে বসিয়েছি। তোমার জন্য কত রাজার রাজকন্যারা বরণ ডালা নিয়ে বসে আছে, তুমি কিনা শেষে একটা পথে মহৎ ছবির জন্য। ছি মোহন, ছি। না না গীতা, আমি কোন রাজার রাজকন্যার বরণডালা গ্রহণ করতে চাইনি পিতা। আমি চাই শুধু ওই ছবিকে। মোহন, তোমার ছোট মন ছোটই রয়ে গেল। তোমার কি নরক ধর্ম বলতে কোনো ভয় নেই? নরক ধর্ম? না 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 বিদ্যা, না, ওই নরক ধর্মকে আমি ভয় করি না। সবার উপরে যে ভগবান আছে, তাকে আমি বিশ্বাস করি না পিতা, তাকে আমি বিশ্বাস করি না। তাহলে তুমি এতটুকু এগিয়ে গেছো? হ্যাঁ পিতা, আমি এতটুকু এগিয়ে যাচ্ছি। আপনি শুধু একবার বলুন, ওই ছবিকে আমার হাতে তুলে দেবে। প্রয়োজন বোধ তোমাকে সিংহাসন থেকে নামিয়ে রাস্তার ছেলে আবার রাস্তায় পাঠিয়ে দেবো। হ্যাঁ, এখনো সময় আছে পিতা, ভেবে দেখুন। ওই ছবিকে গিয়ে আমার হাতে আপনি তুলে দেবেন। না, তোমার মতো একটা রাস্তার আবর্জনের হাতে কোনোদিন ওই ছবিকে আমি তুলে দেব না। না। তাহলে কি তুই আমাকে তরবারি ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, এই তরবারি আমি এক্ষুনি আপনার বুকে বসিয়ে দিতে পারতাম, কিন্তু দেব না। কেন জানেন? কেন? আমাকে আপনি লালন পালন করে এত বড় করেছেন, তাই তো তার উপযুক্ত দাম। তার উপযুক্ত দাম দিতে আমি আপনাকে হত্যা না করে দিচ্ছি ওই কারাগারে। কারাগারে? হ্যাঁ, কারাগারে। কেউ কি তাহলে রাজ্যে আমাকে বাঁচানোর জন্য কেউ নেই? সবাই কি তাহলে মরে গেছে? মহারাজ, আরে শঙ্কর, আমি এসেছি আমার প্রভুকে রক্ষা করতে। মানে শঙ্কর, তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি কখনো দেব না আমার প্রভুর হাতে শৃঙ্খল পড়াতে। তাহলে তোমাকে মরতে হবে মণিশঙ্কর। ওরটা আমি মরবো, তবু আমি দেব না আমার প্রভুর হাতে শৃঙ্খল সাবাস পড়াতে। মণিশঙ্কর, সাবাস। সত্যি তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আশীর্বাদ করি তুমি যেন চিরদিন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারো। হ্যাঁ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শয়তান, তুই পথ ছেড়ে দে। পথ ছাড়বো, পথ ছাড়বো আমি তোকে হত্যা করে। আদেশ করেন বন্দি কর দুজনকে। একই মহারাজ, আপনি কাকে বন্দি করছেন? আমার একটি অনুরোধ মহারাজ। মহারাজ চন্দ্রশেখর আর আপনার গুণধর পুত্র। মহারাজ, আমি বলছিলাম কি, মণিশঙ্করকে না হয় এবার আপনি ক্ষমা করে দেব। হ্যাঁ, কিন্তু কি করে ক্ষমা করবো মন্ত্রী মশাই? আপনার পুত্র যে আমার বিরুদ্ধে আচরণ করছে, আপনার সে খেয়াল আছে? মহারাজ, সেটা আমি পরে দেখবো। আমি তাকে ভালো করে শাসিয়ে দেব মহারাজ। তাই বলছি কি, আপনি এবারের মতো তাকে ক্ষমা করুন। মন্ত্রী মহাশয়, বলুন। আপনি আমার এতদিনের পুরানো বিশ্বস্ত মন্ত্রী হয়ে শয়তানের সঙ্গে আপনিও হাত মিলিয়েছেন। কি বলছেন মহারাজ? এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে চাই শুধু অর্থ। তবে এতটুকু মনে রাখবেন,
আপনারও পতন অনিবার্য। রানী, বন্দি করে বিদ্যু রাজাকে। শঙ্কর, তোমার পিতার কথায় আজ আমি তোমাকে ক্ষমা করে দেব। দ্বিতীয়বার যদি কখনো আমার বিরুদ্ধে আচরণ করতে আমার সম্মুখে হাজির হও, তাহলে সেই দিন আমি আর তোমাকে ক্ষমা করব না। যাও, বেরিয়ে যাও। পিতা, শয়তানের চালে পড়ে আপনি যে ভুল আজ করেছেন, আমি আজ বলে যাচ্ছি আপনিও রেহাই পাবেন না। মহারাজ, তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবেন না। আপনার গুণধর পুত্রের কথা তো আপনি শুনলেন। আজ থেকে আমি তাকে ভালো করে শাসিয়ে দেব। হ্যাঁ, আপনি তাকে ভালো করে শাসিয়ে দেবেন, যাতে ওদের ভবিষ্যতে সে আমার কোন রূপ আমার কাজে বাধা সৃষ্টি না করে, কথাটা যেন আপনার ভালো থাকে। আমার পুত্র হয়ে দেখছি আমার বিরুদ্ধে শেষ ষড়যন্ত্র করবে না, তা কোনোদিন করতে দেব না। কারণ আমি চাই শুধু কি আমার মনটা এমন পোগাইছে কেন? তবে কি কোনো অঘটন ঘটেছে? না না, আমি যে কিছু বুঝে উঠতে পারছি না। তবে হায় ভগবান, কি হয়েছে মা? উত্তম, এ কি মা, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন মা? তুমি কাঁদছো? ওই না বাবা, ওই যে আমি তো কাঁদছি না। ওই যে তুমি কাঁদছো। না উত্তম, ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। তোমার মুখ দেখিলে মনি, তোমার মুখ দেখিলে মনি, পরাণ বিদরে গো, পরাণ বিদরে। ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। উত্তম, আমার আমার মনটা আমার অস্থির লাগছে কেন বাবা? কি হয়েছে মা? সর্বনাশ হয়েছে। কি হয়েছে? মহারাজকে মোহরে বন্দী করেছে মা। কি যাকে আমি দুধ কলা খাই, মানুষের মতো মানুষ করে সিংহাসনে বসে সেই মোহন। হ্যাঁ মা, সে মোহন আজ মহারাজকে বন্দী করে অন্ধকার কারাকক্ষে নিয়ে গেছে মা। অন্ধকার কারাকক্ষে। দেখি আমি শুনলাম মা, বাবাকে নাকি মোহন বন্দী করেছে। হ্যাঁ ছবি, কি হলো? আমাদের সর্বনাশ হয়ে গেল ছবি। এখন আমার মাথায় বজ্রঘাত পড়লো। শৈলেন, এখন কি হবে মা? আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। উত্তম, উত্তম তুই আমাকে শক্ত করে ধর বাবা। আপনি ভাববেন না মা, শৈলেন এখনো মরে যায়নি মা। শৈলেন বেঁচে থাকতে আমি দেব না আমার ভাই উত্তমের কোনো ক্ষতি হতে। আমি দেব না কোনো ক্ষতি হতে। ওই ওই রাক্ষসটা ধেয়ে আসছে আমার উত্তমকে আমার কাছ থেকে কেড়ে নিতে। না, আমি দেব না ছবি। না মা,
তুমি এমন বিচলিত হও না মা, একটু শান্ত ওরে হও। কি শুনালে প্রাণের দাদা, কি শুনালে কানে, ওরে কি শুনালে প্রাণের দাদা, কি শুনালে কানে। শক্তি সে লুঠাইয়া মারলে, শক্তি সে লুঠাইয়া মারলে, আমার পরাহারে গো দাদা, আমার পরাহারে। ওরে কি শুনালে প্রাণের দাদা, কি শুনালে কানে, ওরে কি শুনালে প্রাণের দাদা, কি শুনালে কানে। শোলে আমি দেব না, আমি দেব না উত্তমের কোনো ক্ষতি হতে। শোলে, উত্তমকে তুমি নিও না। মা, উত্তম, উত্তমকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ আমার কাছ থেকে উত্তমকে নিতে পারবে না। শৈলেন এখনো মরে যায়নি। মোহন, শৈলেনের গায়ে এমন কি শক্তি আছে যে এই মোহনের পথ রুদ্ধ করে উত্তমকে নিয়ে যাবে? আছে, আছে, শৈলেনের দেহে এখনো শক্তি রয়েছে। তোমার সম্মুখ থেকে শৈলেন এখন উল্কার বেগে মোহনকে নিয়ে যাবে। তুমি চুপ করো। মোহন দাদা, তুমি এত নিষ্ঠুর হয়েও না মোহন দাদা। মোহন আমার কথা শোন ভাই, আমি তোর হাতে, আমি তোর দুটি হাত ধরে বলছি, তুই বাবাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? বাবাকে ছেড়ে দে ভাই। দাদা, বাবাকে ছেড়ে দাও দাদা। সে যেমন বাবা, এত নিষ্ঠুর হয়েও না। তোকে সেদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে দুধ কলা খাইয়ে মানুষের মতো মানুষ করে সিংহাসনে বসিয়েছি। মা, মা তুমি কাঁদছো? মোহন, ছেড়ে দাও। মোহন, আমি তোর দিদি হয়ে বলছি, আমি তোর কাছে জোরহাত করছি ভাই। ছি 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 ছি, তুমি আমার কাছে জোরহাত করবে কেন? আমি তো সেদিন তোমাকে জোরহাত করে বলেছিলাম। কি বলেছিলাম? কি বলেছিলি? ভুলে গেছো? আর এখন বলছো মহারাজকে ছেড়ে দিতে? মা, ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না। ভাই তুই বল, তুই বল। আমি আমি পিতাকে এক্ষুনি ছেড়ে দেবো। তুই আমাকে বন্দি কর। না 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 না, তাহলে 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 কি হয়? তাহলে হয় তুমি যদি আমার কথা রাজি হও। এই তো কাটা ঘায়ে নুনের ছিটা পড়েছে। এটা তো শোনো আমার পাপ। শৈলেন, বলো কি বলতে চাও? এবার তোমাকে বলছি, বলো। তুমি না হয় তাদের হয়ে ছবিকে আমার হাতে তুলে দাও। তোমার হাতে তুলে দেব ছবিকে? তা কি করে ভাবলে তুমি? তাহলে মৃত্যুর জন্য, তাহলে তুমিও মৃত্যুর জন্য। তোমার যুদ্ধের স্বাদ মিটেছে। মন্ত্রী মহাশয়, সেদিন মহারাজ ভুল করেছিল আপনাকে মন্ত্রিত্ব দিয়ে। কি বলছেন মহারানী? মহারাজ ভুল করেছে আমাকে মন্ত্রিত্ব দিয়ে? ছি, আপনি যে এত লোভী আগে জানতাম না। হ্যাঁ, তাহলে চাই শুরু অর্থ 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 অর্থ। তাহলে আমার প্রস্তাবে রাজি হবে না? না,
কখনো না। শৈলেন, মোহন, দাঁড়াও না, একজনকে জিজ্ঞাসা করছো, সে যদি রাজি হয়ে যায় আর আমার অসুবিধে কোথায়? হ্যাঁ বলো। এখনো না, 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 মোহন, না, না, মোহন, না, মোহন। তুই রাজি হয়ে যা ভাই, ছবিকে আমার হাতে তুলে দিবি। দাদা, দাদা, এটা হতে পারে না দাদা। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যা দাদা। তাহলে তুই তুই উত্তমকে না মেরে তুই আমাকে মার মোহন, আমাকে সরে যা। আমি অমানুষ, শুধু তোর জন্য। যত শাস্তি দিতে হয় তুই আমাকে দে। না না, দেখে তুই ছেড়ে দে। তোকে আমি শাস্তি দিতে পারি না, তোকে আমি শাস্তি দিতে পারি না, কারণ তোকে যে আমি আমার ডান পাশে বসাবো। প্রহরীকে ডাকুন। এই তোর কাছে আমি করজন মিনতি করছি মোহন, তুই তো ছেড়ে দে। বন্দি করো, সরে যা, বন্দি করো সবাইকে। শৃঙ্খল করো, মা, একে আগে বন্দি করো। কি হলো মা? না, বন্দি করো। না মোহন, না। মন্ত্রী মশাই, অস্ত্র হাতে তুলে নিন। প্রহরীর সাথে এদেরকে কারাগারে নিয়ে যাও। হ্যাঁ, আপনি এদেরকে কারাগারে নিয়ে যান। এসো, আসো। পথ ছাড় মোহন। এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও আমার কথা। তুই ভাবলি কি করে? হ্যাঁ? আস্তে আস্তে ছবি মৃত্যুকে বরণ করবি। মৃত্যুকে বরণ করবে, তাহলে আমি পাবো কি? তুই পাবি হ্যাঁ? আমার কাছে ঘৃণা ফুটকা। আদেশ কর মহারাজ। যাও, এক কারাগারে নিয়ে যাও। যাচ্ছে মহান, কিন্তু এই শাস্তি তোকে একদিন ভোগ করতে হবে। সেদিন ওই ভগবানের কাছে শত কাঁদলেও তুই ক্ষমা কখনো পাবি না। ক্ষমা? ভগবান! ক্ষমা, ক্ষমা আমি চাইনি, আমি চাই শুধু তোকে। হ্যাঁ হ্যাঁ, যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে, যেভাবে হোক আমি তোকে চাই। মহারাজ, আমাদেরকে কর দিচ্ছে না। সামান্য প্রজা হয়ে আমাদের কর দিচ্ছিস না। মহারাজ, আমাদের ফসল হচ্ছে না, আমরা কোত্থেকে তোদেরকে কর দিতে হবে। না না মহারাজ, আমরা কর দিতে পারবো না মহারাজ। আমি তা জানি, ক্ষমা করুন। আমি তা জানি কি করে তোদের মতো চাষা ভূষাদের কাছ থেকে কর আদায় করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার চাবুকের আঘাতে আমি তোদের কাছ থেকে কর আদায় করে নেব। এখনো বল, কর দিবি কিনা? না মহারাজ, দিবি না? দিবি না? দিবি না? এখনো বল, কর দিবি কিনা বল। না। এই,
কতদিন চলবে রাজা? যতদিন এই মোহন বেঁচে থাকবে। সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না অত্যাচারী। শঙ্কর, সেদিন তোমার পিতার কথায় আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আবার এসেছি তুমি। হ্যাঁ, আমি আবার এসেছি। আমি সেদিন সমস্ত ধর্মরাজ্য ঘুরে দেখলাম প্রজারা অনাহারী অবস্থায় আছে, তাই আমার সহ্য হলো না, তাই আমি বাধ্য হলাম তাদের মুক্তির পথ দেখাতে। ও, তাহলে তুমি আমার বিরুদ্ধে প্রজাদেরকে খেপিয়ে তুলেছ, তাই তো প্রজারা বলছে আমাকে কর দেবে না, তাই না? তাহলে এবার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কি মহারাজ, কি করছেন? মহারাজ, আমি বলছি কি, না হয় সে একটা অপরাধ করেছে, এবারের মতো না হয় তাকে আপনি ক্ষমা করে দিন। একবার তো আমি ক্ষমা করেছিলাম। মহারাজ, আমি বলছিলাম কি, আপনি অনেক পরিচ্ছন্ন হয়েছেন, আপনি কিছু বিশ্রাম করুন গিয়ে। বিশ্রাম করবো? হ্যাঁ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে মণিশঙ্কর তোমাকে আরেকটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে যদি আমার বিরুদ্ধে আচরণ করে প্রজাদেরকে তুমি খেপিয়ে তোলো, তাহলে তোমাকে সেই দিন আমি আর ক্ষমা করবো না। তোমার পিতার মুখ চেয়ে আজও আমি তোমাকে ক্ষমা করে দিয়ে গেলাম। মণিশঙ্কর, এরা যেমন কাজ করবে তেমনই তারা ফল ভোগ করবে। ও, আর তোমার কর্তব্য বুঝি তাই দেখে আনন্দে হাত তালি দেওয়া? আমি কি করব মণিশঙ্কর? তোমার অনেক কিছু করার আছে, কিন্তু তা তুমি করবে না, কারণ তুমি এখন স্বার্থের স্রোতে গা ভাসিয়েছো। মণিশঙ্কর, তুমি আমারকে যেমনি ভাবে মুখে আসবে তেমনি ভাবে তুমি আমাকে কথা বলবে। যা সত্যি তাই বলছি পিতা, আমি এখনো বলছি আপনি ভালো পথে ফিরে আসুন। মণিশঙ্কর, তুমি আমাকে উপদেশ দিও না, তুমি ভুলে যেও না যে আমি তোমার জন্মদাতা পিতা। আমি অস্বীকার করছি না পিতা। যা আসবে তুমি তাই আমাকে বলবে, তা আমি কোনোদিন মেনে নিতে পারি না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে চাই শুধু অর্থ, অর্থ, অর্থ বিনিময়। আমি সবকিছু করতে আমি বাধ্য হব। পিতা, আমি শেষবারের মতো সমস্ত প্রজাদের পক্ষ থেকে আপনাকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা প্রজাপীড়ন বন্ধ না করেন এবং আমাদের মহারাজকে মুক্তি না দেন, তাহলে আমরা সবাই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং বুঝিয়ে দেব বিশ্বাসঘাত ব্যবহারের শাস্তি কি হতে পারে। মণিশঙ্কর, শুনেন মন্ত্রী মহাশয়, আপনাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে প্রজাদের উপর যদি কোনো অত্যাচার করেন, তাহলে প্রজা আপনাদেরকে কোনদিন ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করবে না। সামান্য একটি প্রজা, তারা খাজনা দিবে না, তাদেরকে মহারাজ কারাগারে দিবে না, করবে কি? চাই শুধু অর্থ। এমনি করে আমি তাদেরকে আমি শাস্তি করবো, যাতে তারা আমার চাবুকের আঘাতে জর্জরিত হয়ে ওই ছবিকে আমার হাতে তুলে দে। আছিস? আদেশ করেন মহারাজ। যা, সব বন্দীদেরকে প্রাসাদে হাজির কর। নিয়ে এসেছি মহারাজ। এটা বলুন এক্ষুনি, না হয় আমি
আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দিই। তুমি যে আমাদের রাজ্যে ফিরিয়ে দেবে সে আমার ভালো করেই জানা আছে। শুধু একটি কথা পিতা। বলো কি কথা? শুধু ছবি কি আমার হাতে তুলে দাও। না, ছবি আমার কন্যা। ভিখারির ছেলের কাছে কোনোদিন আমি আমার কন্যাকে দেব না। তাহলে ভিখারির ছেলের হাতের চাবুক তোমাকে খেতে হবে। আর অত্যাচার করিস না ভাই, যত শাস্তি দিতে হয় আমাকে দে, আমার বাবাকে তুই ছেড়ে দে। না। আর অত্যাচার করিস নে। না ভাই, যত শাস্তি দিতে হয় তুই আমাকে দে, তখন তুই মহারাজকে ছেড়ে দে। মোহন, আমি তোর দিদি হই, আমি তোর দুটি পায়ে পড়ে বলছি। কি করছো? পায়ে ধরবে না। মোহন, বৃদ্ধা মানুষটাকে আর অত্যাচার করিস না মোহন। তোমার স্থান আমার পায়ে নয় তো, তোমার স্থান হবে আমার এই বুকে। ছি মোহন, ছি। হ্যাঁ হ্যাঁ, তুই এত অমানুষ। অমানুষ? মা গো, মা বলো না, মা বলো না, মা একটিবার বলো না ছবিকে আমার হাতে তুলে দেবে। অসম্ভব। তাহলে তুইও বাপ ছবি না। মা, তুমি আমার বুকে এসো মা। উত্তম ভাই আমার, শেষবারের মতো তোকে আমি জিজ্ঞাসা করছি, বল বল ছবিকে আমার হাতে তুলে দিবি? না, থাপ্পড় মেরেছি, তোকে আমি থাপ্পড় মেরেছি, তোকে আমি ও আমি বুঝতে পেরেছি, এত সহজে তোমাদেরকে রাজি করানো যাবে না। আদেশ কর মহারাজ। যা এই মুহূর্তে ঘাতককে ডেকে নিয়ে ঘাতককে ডাকবে না বাবাকে করিস না ভাই। বল মন ভাই, বাবামি করিস নে। চলে যাও। ওদেরকে ছেড়ে দে ভাই, আমি তোর কাছে অনুরোধ করছি। তুই আমার কাছে আয় ভাই, তুই আমার কাছে আয়। এতটা পাশাপাশি বলিস নে বাবা, এতটা কি হলো? সরে যাও। আমি যে আর সইতে পারছি না। এখনো ঘাতক আসছে। কি আদেশ মহারাজ? ঘাতক! একটু দাঁড়াও ঘাতক, এখনো সময় আছে, এখনো সময় আছে, নয়তো তোমার একমাত্র সন্তান উত্তমকে আমি এক্ষুনি ঘাতকের হাতে তুলে দিচ্ছি। যদি রক্ষা করে তুই কিছুই করতে পারবি না। আমার সন্তান যদি হয়ে থাকে সে বেঁচে থাকবে। বেঁচে থাকবে? না না, সেই অপরাধ আমি আর করতে পারবো না। উত্তমকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে অন্য আদেশ করুন। ঘাতক! আমি যা আদেশ করছি তা তুমি পালন করতে বাধ্য। যাও, নিয়ে যাও, নিয়ে যাও। নিয়ে যাও। ভাই মোহন, তুই
অন্যায় কাজ করবি না ভাই, এমন অন্যায় কাজ করবি না। যাও নিয়ে যাও। আসো উত্তম ভাই, তোর কাছে আমি নত জানু হয়ে অপরাধ করছি, তুই আমাকে হত্যা করে উত্তমকে সরে যাও। মোহন, মোহন, মা হয়ে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না মোহন। আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল মোহন। আমার উত্তমকে ছেড়ে দে বাবা। হে ভাই মোহন, তুই আমরা সবাইকে মেরে ফেল, তবু উত্তমকে ছেড়ে দে ভাই। দোনা পিতা এমন করিয়া হরে গে দোনা পিতা এমন করিয়া। সহিতে না পারি আমি, সহিতে না পারি আমি তোমার তোমার হরে পথে দাও ওহে মাতা পথে দাও, হরে পথে দাও ওহে মাতা পথে দাও। আমি ছেলেকে থাকতে পারবো না। পিতা নয়ন জলে ভাসে, পিতা নয়ন জলে ভাসে, তাহার কাছে উত্তম, উত্তম, নিয়ে যাও। না মোহন, গাতো নিয়ে যাও। মোহন, উত্তম, মোহন, মোহন, তোর দুটি পায়ে ধরে বলছি বাবা, তোর দুটি পায়ে ধরে বলছি, উত্তমকে ফিরে আন। উত্তমকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি যে মা, আমার একমাত্র সন্তানকে মুক্তি দে মোহন, সন্তানকে মুক্তি দে। হে ভাই, তুই উত্তমকে ফিরিয়ে আন ভাই, উত্তমকে। আমি আমি ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো। হ্যাঁ, তোমাদের কথা আমি আমি এই মুহূর্তে উত্তমকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি মা, পাগো মা, মোহন, কি বলতে চান? বল না ভাই, ফিরিয়ে নিয়ে আসবো। বল না, আমি উত্তমকে ফিরিয়ে নিয়ে আসবো। বল না ভাই, বল, ফিরিয়ে নিয়ে আসবো। তবে আমার একটি কথা বল। কি কথা বাবা? আমার একটি কথা, তুমি 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 পারো মা, তুমি পারো। তুমি যদি এই মুহূর্তে ছবিকে আমার হাতে তুলে দাও। এইখানে শেষ তো, এখানে শেষ নয়। এরপরে একের পর এক আমি সবাইকে ঘাতকের হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ঘাতকের হাতে তুলে দেবো, শুধু একমাত্র ছবি। উত্তম যখন চলে গেছে তখন আর আমাদের বেঁচে থেকে কারাগারে নিয়ে যা, যা। উত্তমকে জল্লাদের হাতে তুলে দিয়েছি। এবার দেবো আমি ওই রাজা চন্দ্রশেখরকে। হ্যাঁ, তারপর দেবো রানী বিমলাকে, তারপর দেবো শৈলে, তারপর ও ছবিকে নিয়ে আমি এই সিংহাসনে পাশে বসাবো। তবেই তো আমার নাম হবে। হ্যাঁ, তবেই তো আমার নাম হবে রাজা,
রাজা মোহন, রাজা মোহন। সবাই উত্তম, তুমি প্রস্তুত হও। জল্লাদ ভাই, তুমি কি সত্যি আমায় মারবে? আমি যে কি করব, আমি যে ভাই বেতনভুক্ত কর্মচারী। কি ভাই, তোমার হাত কাঁপছে কেন? আমার যে খড়গ উঠতেছে না, হাত কাঁপতেছে, পা লড়তেছে, মাথা ঘুরতেছে, আমি যে আর পারছি না। ভাই, আমাকে না মারলে যে তোমার গর্দান যাবে। যাক, আমি হাসি মুখে গর্দান দিতে রাজি, তাও তোমাকে মারতে রাজি না ভাই। আজ থেকে তুমি আমার ভাই। ভাইজান, এখন আমি কোথায় যাব? এই রাজ্যের বাইরে তো আমি কোনো সময় যাইনি। কি খাবো, কোথায় থাকবো, কে আমাকে আশ্রয় দিবে? ঠিকই তো, তোমাকে একা ছেড়ে কোথায় দিব আমি? চলো চলো ভাই, চলো। আমি আর চলতে পারবো না ভাই, আর একটু হাঁটো। না, আমি প্রচুর ক্ষুধার্ত। আর একটু হাঁটো ভাই। আগে আমাকে একটু জল দাও, নইলে আমি মারা যাব। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য খানার ব্যবস্থা করে আসি। যাও ভাই, একটু তাড়াতাড়ি। বাগানে আজ কত ফুল ফুটেছে। ফুল বাগানের দৃশ্য এত সুন্দর, মনটা আমার খুশিতে ভরে উঠেছে। ফুলে ফুলে ভ্রমর সুরে সুরে গান গিয়ে মধু পান করছে, কি আনন্দ। আজি ফুলেরি বাগানে আসিয়া ভ্রমর গুনি গুনি মধু পানে করে। আজি ফুলেরি বাগানে আসিয়া ভ্রমর গুনি গুনি মধু পানে করে। উড়িয়া উড়িয়া আসে রে ভ্রমর, উড়িয়া উড়িয়া আসে রে ভ্রমর, মধু পান করে রে। ফুলের বাগানে আসিয়া ভ্রমর গুনি গুনি মধু পানে করে। বন্ধু পাইলে মনের কথা, বন্ধু পাইলে মনের কথা, কইতাম তার লিয়া রে। ফুলের বাগানে আসিয়া ভ্রমর গুনি গুনি মধু পানে করে। ফুলের বাগানে আসিয়া ভ্রমর গুনি গুনি মধু পানে করে। গুনি গুনি মধু পানি করে, গুনি গুনি মধু পানি করে। এ কি? কে এখানে শুয়ে আছে? কি সুন্দর মুখখানা, নিশ্চয় করে রাজার পুত্র হবে। কে তিনি? বলো। রে কে গো তুমি, সন্ধ্যা কুমার জাগনে
প্রাণ আমার গেল আঁকি ছেড়ে গো, গেল আঁকি ছেড়ে। আরে কোথা হতে এলে তুমি বলো না খুলিয়া। কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার রে, কি নাম তোমার? আরে আমার নাম কি উত্তম কুমার, ধর্মপুরে বাড়ি। পিতার নামটি চন্দ্রশেখর, আসলাম সবই ছাড়ি গো, আসলাম সবই ছাড়ি। হাই গো কে গো তুমি সুন্দর কুমার, জাগো নিদ্রা হতে। আরে কে গো তুমি রূপকুমারী, ডাকলে বধূকে শুনি। তাই বুঝি তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে? হ্যাঁ, আজ দুদিন ধরে আমি উপবাসী, আমি খুব ক্ষুধার্ত। কিন্তু তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? বলো বলো না। আমাকে কিছু খেতে দিবে? কেন দেবো না? চলো আমি তোমাকে খেতে দেবো, আমার সাথে চলো। এসো এসো না। ওই দেখো তোমার বাগানের দৃশ্য কত সুন্দর। সত্যি কি সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফুল। দেখেছো? হ্যাঁ, আমার মনে হয় ওখানে বসে আমার মনের কথাগুলো তোমাকে বলি। কিন্তু 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 কি বলো? তোমার মনের কথা আমাকে খুলে বলো। তুমি সুন্দর কুমার আসে বাগানে। তোমায় দেখে মন যে আমার পড়ল প্রেমের পাড়ে, পড়ল প্রেমের পাড়ে। আরে নামি কুমার রাজ্য হারা, বাসলে কেন ভালো। হঠাৎ দেখি ভালোবাসা কভু নহে ভালো গো, কভু নহে ভালো। আরে তাকে ভালো লাগে কুমার, হঠাৎ দেখে লাগে। তুমি বিনে অন্য পুরুষ দেখিনি তো আগে গো, দেখিনি তো আগে। আরে নামি কুমার রাজ্য হারা, বাসলে কেন ভালো। হায়রে কেন তুমি সুন্দর কুমার, বাসলে বনেতে। আরে নামি কুমার রাজ্য
রাজ্যহারা বাসলে কেন ভালো। কুমার, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? সত্যি। কুমার। কুসুম, অপরিচিত ছেলের সাথে তুই অবাধে মেলামেশা করছিস? পিতা, শুনলে? আমি তো কোনো ভুল করিনি পিতা। চুপ কর। শুনলে রানী, তোমার গুণধর মেয়ের কথা শুনলে? যুবক, আমার বাগানে প্রবেশ করে আমার মেয়ের সাথে তুমি অবাধে মেলামেশা করছো, আমি তোমাকে রেহাই দেব না। প্রহরী, প্রহরী, মহারাজ, বন্দি করে ওই যুবককে কারাগারে নিয়ে যাও। পিতা, ওর তো কোনো দোষ নেই, ওকে আপনি ছেড়ে দিন। ওর কোনো দোষ নেই পিতা। মহারাজ, ওকে ছেড়ে দিন। আমি কারো কথা শুনবো না। আমার কোনো দোষ নেই মহারাজ, আমাকে ছেড়ে দিন। নিয়ে যাও। চলুন কারাগারে, আগামীকাল বিচার হবে। আর তুমিও শুনে থাকো, আজ থেকে তুমি আর বাগানে যেতে পারবে না। চলো চলো, চলে এসো। আমি চলে এসো। আমিও তো তাই ভাবছি কুসুম, তুই এমন হলে কি করে? আয় চলে আয়। এ কি হয়ে গেল? আমার জন্য কুমার বাবার হাতে বন্দি হলো? না, 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 এ কিছুতেই হতে পারে না। যে করিব, ওকে আমার মুক্ত করে আনতেই হবে। আমাকে আনতেই হবে। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি চাই ওই বন্দি যুবককে রাজ দরবারে আনে প্রকাশ্য বিচার করতে। আপনি তাই করুন মহারাজ, কারণ বালক যুবক যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার হওয়াই উচিত। মহারাজ, আপনি আমাকে আদেশ করুন, আমি এক্ষুনি ওই বন্দি যুবককে রাজ দরবারে হাজির করার ব্যবস্থা করি। তাই করুন। তার পূর্বে আমার একটি কথা ছিল। বলো। আপনি যে যুবককে বন্দি করে এনেছেন, সে ধর্মপুরের রাজা চন্দ্রশেখরের রাজপুত্র। কি বললে? চন্দ্রশেখরের পুত্র? জি আব্বা হুজুর। চন্দ্রশেখর তো আমার পরম বন্ধু। এই তো মহারাজ। এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? সে সুযোগ আপনি আমাকে দেননি। আমরা কি ভুলি না করতে যাচ্ছিলাম মহারাজ। ডাকুন, আমি এক্ষুনি যাচ্ছি। এই কে আছিস? বন্দি যুবককে রাজ দরবারে হাজির করো। আমাকে কেন মহারাজ ডেকেছেন? যাও। বন্দি যুবককে রাজ দরবারে হাজির করো। কি বলে আমি করতে যাচ্ছিলাম? কই নিয়ে এসো। যুবক, তোমার পিতার নাম কি চন্দ্রশেখর? জি মহারাজ, আমার পিতার নাম চন্দ্রশেখর, আমি তার পুত্র উত্তম কুমার। তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা মহারাজ, ওই যুবক হয়তো অত্যাচারের কারণে তার মনে পড়ছে না। আমি শুনেছিলাম রাজা চন্দ্রশেখর এক ভিখারির ছেলেকে ওনার পুত্র বলে পরিচয় দিয়ে ওনার রাজ্যে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে রাজা বানিয়েছিলেন। সে রাজা হয়ে ওই রাজ্যময় চালিয়েছে অত্যাচার, আর রাজা চন্দ্রশেখরকে করেছে বন্দী, ওই কুমারকে দিয়েছিল হত্যার আদেশ। তাই নাকি? তাই না কুমার? হ্যাঁ মহারাজ। মহারাজ, দুজন বীর দেশে আপনার সাথে দেখা করতেছে। নিয়ে এসো। তোমরা তোমরা কারা? দাদা, উত্তম, তুমি এখানে কেমন করে এলে উত্তম? দাদা, জল্লাদ ভাইয়া আমাকে জীবন দান করেছে। জল্লাদ ভাই তোমাকে হত্যা করেনি? না দাদা। দাদা, কি খবর দাদা? আরে উত্তম, তোকে জল্লাদের হাতে তুলে দেওয়ার পর ওই নর পিশাচটা মহারানীকে বন্দী করে কারাগারে রেখেছে। তোমরা কারা? তোমাদের কি পরিচয়? মহারাজ, আমি ধর্মরাজ্যের প্রধান সিপাহশালা
আমার নাম শৈলেন। আচ্ছা, আমাদের মহারাজ এক ভিখারির ছেলেকে লালন পালন করে সিংহাসনে বসিয়েছিল। সিংহাসন দখল করে ওই ভিখারির ছেলে উত্তম কুমারকে দিয়েছিল হত্যার আদেশ, আর আমাদের সবাইকে বন্দি করে রেখেছিল। অতি কষ্ট করে বন্দিখানা থেকে আপনার কাছে এলাম মহারাজ। ঠিক আছে, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে। উজির সাহেব, মহারাজ, সেনাপতিকে বলুন সৈন্য সাজাতে। আমি তাই যাচ্ছি মহারাজ। এত অত্যাচার সহ্য করতে না পেরে প্রজা করেছি বিদ্রোহ, তাই আমরা পালিয়ে এসেছি। আমরা আবার চাই রাজ্যে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে। অবশ্যই। তাই আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি মহারাজ। সাহায্য অবশ্যই পাবে। যাও, তোমরা বিশ্রাম করো। যাও, তোমরা বিশ্রাম করো। আমি সৈন্য সাজাতে যাচ্ছি মহারাজ, আপনারা অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করুন। আসুন মন্ত্রী মহাশয়, আমার সাথে আসুন। আমার ভাই ঘাতককে কোথাও পাচ্ছি না। আমরা যে মহারাজকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ মণিশঙ্কর, মহারাজকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে কি মহারাজকে আর আমরা খুঁজে পাবো না? না ভাই, আমাদের যে করে হোক মহারাজকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মণিশঙ্কর, মহারাজকে আমাদের খুঁজে বের করতে হবে। চলো না, ওই জঙ্গলে গিয়ে দেখি একবার মহারাজকে ওখানে পাওয়া যায় কিনা। তাই চলো। চলো। হারিয়ে ফেললাম, আমার উত্তমকে হারিয়ে ফেললাম। জল্লাদ যে তাকে হত্যা করতে নিয়ে গেছে, আর পেলাম না। একটি মাত্র সন্তান, ওগো ঠাকুর, তুমি সন্তানকে আমার মুখ থেকে কেন কেড়ে নিলে? কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কে ওখানে? মনে হচ্ছে এই কণ্ঠস্বর আমাদের প্রতি সুপরিচিত। বলো পিতা! মহারাজ, 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 শৈলেন, মহারাজ, মণিশঙ্কর, তোমরা এখনো আছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, আমরা সেই শয়তানটির হাত থেকে পালিয়ে এসে অর্জুন রাজার সাহায্য নিয়ে আবার রাজ্য উদ্ধার করতে যাচ্ছি মহারাজ। মহারাজ, আমার সেই বন্ধু অর্জুন রাজা হ্যাঁ মহারাজ তোমাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে। জি মহারাজ। বেশ, মহারাজ, চলা শৈলেন, চলা মণিশঙ্কর, উত্তম, আমরা সেই রাজার সাহায্য নিয়ে আবার আমরা ধর্মপুর রাজ্য আক্রমণ করে আমাদের রাজ্য পুনরুদ্ধার করতে হবে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন মহারাজ। আপনাকে যখন পেয়েছি, মণিশঙ্কর যখন আমার পাশে আছে, আমার ছোট ভাই উত্তমকে যখন আমি পেয়েছি, আর এক মুহূর্ত দেরি না করে এখন আমরা চলে যাবো অর্জুন রাজার কাছে। অর্জুন রাজার কাছে গিয়ে অর্জুন রাজার সাহায্য নিয়ে তারপর ওই ভিখারির ছেলেকে সমুচিত শিক্ষা দিব। চলো, তাই চলুন মহারাজ। মোহন আমি ভাবতে পারছি না, এখনো পর্যন্ত ছবি আমার বীর প্রস্তাবে রাজি হচ্ছে না, কিন্তু কি করে তাকে আমি রাজি করেছি? মহারাজ, আমি বলছিলাম কি, আপনি যে আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার সঙ্গে যদি আমি হাত মিলাই তাহলে আপনি আমাকে অর্ধেক রাজ্য দেবে। এখন আমার অর্ধেক রাজ্য আমাকে আপনি ফিরিয়ে দিন। হ্যাঁ, আমিও তো আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, অর্ধেক রাজ্য আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু আগে ছবির সাথে আমার বিয়েটা হয়ে যাক, তারপর আমি আপনাকে আপনার অর্ধেক রাজ্য ফিরিয়ে দেব। আরে রাখুন আপনার ছবি, তাই আমি বলছি ছবির আগে আপনি আমার অর্ধেক রাজ্য আমাকে ফিরিয়ে দেন। আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না, কারণ তুমি আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছ আমার অর্ধেক রাজ্য দেবে। দাও, আগে আমার বিয়েটা হয়ে যাক, না বিয়ে পরে রাজ্য দেব। না বিয়ে পরে হবে, আগে আমার অর্ধেক রাজ্য আমাকে দিয়ে দাও। মন্ত্রী মশাই, আমি বলছি আমার অর্ধেক রাজ্য আমাকে তুমি দিয়ে দাও। মন্ত্রী এবার তো অর্ধেক রাজ্যের জন্য আমি ওই শ্মশানে গিয়ে
তোর অর্ধেক রাজ্য করেছি, কার করবি? আমি কি ভুল করেছি তোমার সঙ্গে হাত মিলিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত যাব? না, এক্ষুনি এই মুহূর্তে ছবিকে আমি ছবিকে আমি একদম বানিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, যেমন করে হোক ওই ছবিকে আমার চাই, ওই ছবিকে আমার চাই। বল, এখনো বল, তুই আমার প্রস্তাবে রাজি আছিস? কখনো না। যদি রাজি না থাকিস তাহলে তোর করে আমি তোর দেহর মধ্যে আমার 32টা দাঁত আমি বসিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তোর কাছে হাত জোর করে বলছি, আমার সর্বনাশ তুই করিস না ভাই। আমি চাই, না, আমি চাই শুধু তোকে, না, আমি চাই শুধু তোকে। না, বল, না, বল, এখনো বল, ভগবান আমাকে রক্ষা এখনো করুন। বল। শয়তান, রাস্তার ভিখারি, আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। উত্তম, আজ তোকে মোহন, একদিন তোমাকে আমি বলেছিলাম তোমাকেও সেই পাপের শাস্তি ভোগ করতে হবে। বাবা, কেমন লাগছে মোহন? কিছু বলবে মা? বাবা, একদিন আগে ওকে আমি ভাই বলে দেখেছি, তাই ওর প্রাণটা আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি। ছবি, এই নরপিশাচটার প্রতি এখনো তোর দয়া আছে? ও যে আমার ভাই, ভাই, ও যে আমার স্নেহের ছোট ভাই। বেশ, বাবা, তোর কথায় ওর প্রাণদণ্ড আমি মাফ করে দিলাম। বল, বিষধর সাপকে বেঁচে থাকতে দিতে নেই, যে কোনো সময় ছবল মারতে পারে। শৈলেন মহারাজ, ও সমস্ত পোশাক পরি খুলে ওকে গামছা পরে ভিক্ষা তার হাত করে ভিখারির ছেলেকে আবার রাস্তায় বের করে দাও। আমি তাই করছি মহারাজ, একটু অপেক্ষা করুন। দিদি, দিদি, ছবি, দিদি, দিদি, তুই আমাকে ভাই, তোকে তো কত বলেছি, ওই মোহন, পাগলামি করিস না। এই পাপের প্রায়শ্চিত্ত তোকে একদিন ভোগ করতে হবে। কেন আমার কথা শুনে না ভাই? কেন তুই আমার কথা শুনে না? আমি তোকে চিনতে পারিনি দিদি, আমি তোকে চিনতে পারিনি। তুই যে আমাকে তুই আমাকে ক্ষমা করে দে দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আজ বুঝতে পারছি আবার আমাকে পথে যেতে হবে। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি যাবো।
আমি সেই পথের মানুষ। আমার আমি পথ চলে যাবো। চল না রে দিদি, এই রাজপ্রাসাদ ছেড়ে আবার তোর সেই ছোট্ট ভাইটির হাত ধরে তুই ওই পথে নামি যাই আমরা। চল চল দিদি। কি দিদি, তুই মাথা নুয়ে রেখেছিস? কেন যাবে? পিতার আশ্রয়ে আছে, সে পিতার আশ্রয়ে থাকবে। ঠিক আছে, তুমি তো থাকতে পারলে না মহল। ঠিক আছে দিদি, আমি চলে যাব। হ্যাঁ দিদি, আমি চলে যাব, আমি চলে যাব। না, তুমি আমাকে একটু আদর করো না দিদি। না ছবি না, আদর আমাকে ছোট ভাইয়ের মতো আদর করবে না দিদি। আমি মহারাজ চন্দ্রশেখরের পশুপুত্র হয়ে যে অত্যাচার আমি তার উপর করেছি, আজ তার ন্যায্য পাওনা আমি আমার নিজ হাতে গলে নিয়ে রাজপ্রাসাদ থেকে চিরবিদায় হয়ে যাব। চন্দ্রশেখরের দল। তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে, তাই আমি নিয়ে এসেছি আজকে এই দিনে